ওয়েলকাম টু ভূত.com। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর যেখানে ভূতের ভয় আমাদের স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এই স্পেশাল সেশনে আমরা মাঝে মাঝেই আমাদের স্টুডিওতে আমাদের যারা অতিথি আছেন তাদেরকে আমন্ত্রণ জানাই। আজকে সেই রকম একজন মানুষ আমাদের সঙ্গে আছেন। আমরা কথা বলবো ভাইয়ের সাথে। ভাইয়া, আপনি যদি ফার্স্টে একটু আপনার নাম এবং আপনার যদি পরিচয়, আপনি যদি ইন্ট্রোডিউস করতেন আপনাকে একটু। আমার নাম রুবায়েত তানভীর রুমি। ভাইয়া মানে কি বলবো, যে আমার কোনো একটা কারণে ভাইয়ার সাথে যেখানে দেখা হয়েছে সেটা বাংলাদেশের বাইরে, এবং তখন একটা রেস্টুরেন্টে এবং একটা উৎসবের দিনে, এবং সেই সময় আমরা গল্প করতে করতে এক সময় জানলাম যে রুমি ভাইয়ের কাছে বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্সগুলো ঘটেছে বাংলাদেশে, কিন্তু এইগুলো তার মানে অনেক সময়ই মানে হয় না যে আমরা যখন ঘটনা শুনি তখন এটা অনেক সময় আমাদের নিজেদের কাছে হয়তো শোনা হয় না, যে আমি অমুকের কাছ থেকে শুনেছি, তমুকের কাছ থেকে শুনেছি, বাট কিছু কিছু জিনিস আপনি নিজে দেখেছেন, নিজে অবজার্ভ করেছেন। আমার যেটা টোটালটা আমার নিজের দেখা, রাইট। আমার নিজের দেখা, নিজের মানে ফিল করা, নিজের চোখে দেখা এগুলো। আমি এইরকম একটা ঘটনা তাহলে আপনাকে বলতে বলবো, যেটা হচ্ছে আপনি আসলে আপনার কাছে যখন আপনি প্রথম শোনেন বা যখন আপনি নিজে দেখেন, আপনার নিজেরও কিছুটা ভয় লেগেছে। ওই সময় প্রথম লাগেনি, বাট এটা পরে রাতের বেলা চিন্তা করতে রাতে তখন রাতে লাগছে, কিন্তু ওই সময়টাই অতটা ভয় লাগে নাই। আচ্ছা, এটা হচ্ছে 1992 or 93 আমার দাদি মারা যাবার পরে আমরা খুলনাতে যাই। খুলনাতে ইকবালনগরের ঘটনা। ইকবালনগর আমাদের দেশের বাড়ি। তো ওখানে যাওয়ার পরে তো আমি তখন রোজা ছিল, রোজার ইফতারের পরে আমাদের একটা এরিয়া আছে যেটা পুরো বেশ বড় একটা জায়গা, মানে আপনার দেয়াল দিয়ে ঘেরা। দেয়ালের হাইট হবে 7 থেকে 8 ফিটের মতো হাইট, 7 থেকে 8 ফিটের মতো হাইট। তো ওখানে আমাদের জায়গাতে চারপাশ দিয়ে গাছ দেখুন, প্রচুর ডাব গাছ আছে, নারকেল গাছ, ডাব গাছ, আর তাল গাছ আছে বেশ কয়েকটা। তো ওই তাল গাছগুলি, এটা যেটা আমরা জানতাম যে তাল গাছে আমাদের ওখানে আমার মানে ভূত বলবো না, এটা জিন, যেটা মানে আমাদের ধর্মে যেটা জিন, যেটা ফ্যাক্ট, জিন যেটা, সেটা ওই গাছে থাকতো। তো ওখানে আমরা তখন ওখানে আমি আবার ডাব খুব পছন্দ করি। তো ওইখানে তখন ইফতারের পরে আমার যে কেয়ারটেকারের ছেলে ওখানে আমার সাথে ডাব পেরে আমরা ডাব খাচ্ছি একটা। তো হঠাৎ করে কারেন্ট চলে গেলে আমাদের বাউন্ডারির বাইরে হলো রোড। তো ওই রোড থেকে 7 থেকে 8 ফিট যদি উঁচু হাইট হয় দেয়ালের, ওইখান থেকে কোনো গাড়ির আলো আমার এখানে আসার কথা না কোনোভাবেই। একটা হাই বিমও আমার ওই যেখানে নিচে একদম ফ্লোরে বসা মাটিতে, সেখানে আমার কাছে আসার কথা না। তো আমরা ওই সময় ওখানে কথা বলতেছিলাম এই জিন টিন এগুলো নিয়ে। আমার দাদির ঘাড়ে জিন ছিল তখন, তারপর আমার ছোট চাচার ছিল, এরকম আছে। এবং আমার দাদিদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবার সাথে এইসব ব্যাপার আছে জিন ছিল। এবং আমার দাদার উপরেও অনেক সময় এরা ওই আসর করতো, মানে পিপি করে দিত। আচ্ছা আচ্ছা। দাদের ঘাড়ে সেগুলো আমি রিসেন্টলি এরকমটা শুনলাম যে উপর থেকে পানির মতন কিছু একটা পড়ে, ওরা পিপি করে দিত সেটা। এটা আপনাকে দাদাকে প্রচুর বদর করছে তারা। আমার বোনেরও অনেক বড় বড় চুল ছিল। আমার আব্বা আমাদেরকে খুবই কম খুলনাতে নিত। তো ওইখানে কবে এই বিভিন্ন কথাবার্তা বলছিল। এমন ইন দ্য মিন টাইম আমার ওই কেয়ারটেকার, ওর নাম ছিল মনে হয় খোকন। তো বুঝতে হঠাৎ করে ওর আমার মধ্যে থেকে একটা আলো, প্রচুর ব্রাইট একটা আলো চলে গেল। তখন ও বললো যে চাচা এই যে গেল। ও যখন বলছে তখন আমি ভয় পাই নাই, কিন্তু আমার মানে একটু মানে একটু শিশির করে উঠছে। কিন্তু আপনি যে লাইটটার কথা যেটা বললেন, এই লাইটটাকে আপনি নিজে দেখেছিলেন? আমার নিজের চোখের সামনে, একদম ভিতরে দুজনের মধ্যে দিয়ে।
কারণ আমি হচ্ছে এরকম খুব কম পেয়েছি একটা সাদা আমাদের, আলো। হ্যাঁ মানে আমি এরকম মানুষ একটু কম পেয়েছি যারা আসলে সরাসরি এই লাইটটা সামনে থেকে দেখেছে। আপনি হচ্ছে মানে ওয়ান অফ দোজ মানে খুব অল্প মানুষের মধ্যে একজন যিনি সরাসরি এই লাইটটা হচ্ছে নিজের চোখে দেখেছেন। আমি একদম এটা ভাই নিজের চোখে। আপনি মানে আমি যারা ডেফিনেটলি আমাদেরকে শুনছেন তারা জানতেই চাইবেন, এই জন্য আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে লাইটটা দেখেছিলেন এইটা কি আসলে আগুনের মতোই দেখতে, নাকি রংটা একটু আলাদা, নাকি কিরকম দেখতে একটু জিনিসটা? ব্রাইট হোয়াইট। ব্রাইট হোয়াইট, তার মানে অনেকে বিদ্যুতের আলোর মতন বা এরকম কিছু, বিদ্যুতেরও বলতে পারবো না, সেটা বলতে পারবো না। ওয়েল্ডিং এর যে লাইটটা হয় ওরকম টাইপের? একটু 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 হালকা ব্রাইট একটু রেডিশ এরকম একটু। আচ্ছা 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 একটু আচ্ছা। কিন্তু আমাদের ওর আমার মধ্যে থেকে ধরেন আমার থেকে ওর ডিস্টেন্স সম্ভবত 1-2 ফিট, 2 ফিট ডিস্টেন্সে আমি আর খোকন বসা, আমাদের দুজনের মধ্যে থেকে। তাও কি ধরেন আমরা ফ্লোরে যে বসা, ধরেন একটা টুলের উপরে আমি একটা বসা, ও এটা তো এটা কতটুকু হাইট হতে পারে ফ্লোর থেকে, সর্বোচ্চ 2 ফিট বা 2.5 ফিট। তো ওইটুকের মধ্যে দিয়ে দেখে তো আমি লাইটটা গেল, তো আমি অনেকক্ষণ চিন্তা করছি যে এটা কি বাইরের কোনো লাইট আমার মধ্যে থেকে আসলো, কোনো গাড়ির লাইট বা কোনো কিছু। কিন্তু আমাদের 8 ফিট যদি একটা বাউন্ডারি ওয়াল হয়, তো বাইরের গাড়ির লাইট আমার এখানে আসবে কিভাবে? আসবে কিভাবে, রাইট? এবং তখন আবার কারেন্টও নাই, ওই সময়টাতে তখন কারেন্টও নাই। আচ্ছা, সাধারণত এই ধরনের লাইট বা এই সমস্ত কিছু দেখার পরে, এরকম কোনো একটা এক্সপিরিয়েন্স হওয়ার পরে মানে কিছু কিছু ঝামেলা মানুষের সাথে হয়, যেমন হচ্ছে আপনার কারো জ্বর আসে, কারো শরীর খারাপ থাকে। আপনার কি বাসায় ফিরে আসার পর এরকম কিছু হয়েছে? আমার জ্বর আসে নাই, কিন্তু ওইখানে এসে আমি আম্মাকে বললাম কারণ আমার ফুপু, তারপর চাচিরা, মানে যে ছোট চাচার ওয়াইফ, মানে চাচার যে ছোট চাচার ঘরে ছিল, তো ওনারা তখন বলে হুজুর, এখানে আমাদের ইকবালনগর জামে মসজিদ, ওইখান থেকে হুজুরের কাছ থেকে পানি পড়া যে দা গরম করে ওই পানি পড়ে দিয়ে ওইটা খাওয়াই দিছিল আমাকে, যাতে রাতে ভয়টা না পাই। কিন্তু আমি যখন রাতে ঘুমানোর পরে আম্মাও শুয়েছে, আমাদের যেই ঘরটাতে দাদি থাকতো সেই ঘরেই আমরা ছিলাম। তো ওই ঘরটা হলো অনেক পুরনো ঘর, তো বিরাট ঘর, আপনার সিলিং এর হাইট হবে 16-17 ফিটের কম না, আর অনেক অনেক বড় বিরাট ঘর। তো ওইখানে আমি বসা মানে শোয়া, আম্মা তো ঘুম, আমি হলো জানলার পাশে, আম্মা খাটের পাশে, খাটও বেশ উঁচা। তো আম্মা তো ঘুম, আমার কিছুক্ষণ পরপর খালি মনে হতেছে যে খাটের নিচ থেকে কেউ জানি উঠতেছে, কেউ উঠে চেইনের মতো এসে আমাকে জড়ায় ধরতেছে, পেঁচিয়ে ধরছে তার মানে? হ্যাঁ হ্যাঁ। পুরো মানে আমি ছুটতে পারতেছি, আমি কোনোভাবেই করতেছি। আর বারবার মনে হচ্ছে যে বাইরে কি সাপের মতো কিছু, নাকি সাপের মতো বোঝা যাচ্ছে, খালি চেইন? আচ্ছা, চেইনের মতো। কোনো গায়ে কোনো হচ্ছে কোনো ধরনের মানে পশম বা না, পশমেরটা অন্য আর একটা বাঘের হাতে, শুনবো। তারপরে কি হলো সেটা? তো সেটা যখন হচ্ছে আমি বারবার তখন হচ্ছে, আর বারবার মনে হচ্ছে মানে জানলার বাইরে থেকে কেউ মনে হয় আমাকে ডাকতেছে, আপনার নাম ধরে? না, কেউ মনে হয় ডাকতেছে বাইরে আসো। তো আমি আম্মার কথা তখন আমার খেয়াল হলো, আম্মার যখন বিয়ে হয়েছে, এটা আমি আম্মার কাছ থেকে শুনছি। তো আম্মার মানে আমার ফুপুরা আম্মাকে বলছে যে ভাবি, রাতে যদি কোনো শব্দ টব্দ শোনো, বাইরে বের হয়ে না। আম্মা তো আমার আম্মা আবার একটু সাহসী, আম্মা শেষে দেখে যে মানে পা ছেঁচা হাতে শব্দ হয় না, তো ওরকম হাঁটার শব্দ। তো আম্মা অনেকক্ষণ ধরে আব্বাকে বলতেছে, আব্বা বলে যে ঘুমায় যাও, ওগুলা করো না। তো আম্মা তারপরেই না করে, আম্মা তখন একবার নাকি জানলা একটু খুলে দেখছে, দেখা যাচ্ছে সাদা টিসের মতো পা একটু উপরে, তো সামনে এরকম এইভাবে। তো এরা সবই আর আমার দাদির ঘাড়ে যারা ছিল, তারা ওইখানে ওই রাতের বেলা হাঁটাচলা করে দেখেছে। এটা আম্মা একদম এই আপনি বলছিলেন একটু আগে ওই যে ফুপুর বাসার কথাটা, ওইটা যদি একটু বলতেন। আচ্ছা, ফুপুর বাসাটা আমি আসে, তারপর ওইখানে যেটা মানে আমি পরের দিন যেটা আগেরটা যে বলি, যে সেটা যে ওই যে চেনটা যেটা বারবার আসতেছে ধরছিল আপনাকে, তখন এটা হলো যে আম্মাকে ডাকি, আমি আম্মাকে ডাকতেছি যে আম্মা ওঠো বুঝে, আমার হাত তো যাচ্ছে না, আম্মাকে গায়ে যে টাচ করতেছি সেটাও মনে আম্মা টের পাচ্ছে না।
আমি সকালে ওঠার পর আম্মাকে এত বললাম, আমি তোমাকে এত ডাকলাম, তুমি শুনলাম, তা আম্মা বলে কই, আমি তো তোমার কোনো টাচই পাইনি আমি। আচ্ছা, অথচ আম্মাকে তোমার পাশেই শোয়া। আচ্ছা, আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে পুরো ব্যাপারটা আপনার স্বপ্নের মধ্যে ঘটেছে, নাকি এটা স্বপ্ন ছিল না? এটা কোনো স্বপ্ন প্রমাণ আপনার আছে? অ্যাবসলিউটলি না। আচ্ছা, এইটা আমাকে একটু বলেন তাহলে। আমার অনেকেই অ্যাবসলিউটলি ভাববে- স্বপ্ন না। আমি সারাদিনই সারা রাত যেখানে যা কর, এবং আমাদের ধর্ম যে আমি যতটুকু জানি যে ফজরের নামাজের পরে আর এটা কোনো আজানের পরে কিছু থাকে না। So আমি জাস্ট খালি ওয়েট করতেছি আল্লাহ কখন আমার আজানটা দিবে। আজানটা যখন হয়েছে আমি তৈরি, তারপর আম্মা যখন ফজরের নামাজে উঠবো, আমি খালি আম্মাকে বলবো, আম্মা আমার পারবো না, ঢাকায় চলো। ইম্পসিবল। আমার আম্মা দাদির তখন কুলখানি 2 দিন পরে করে আমি তখন যে সত্যি কথা আমি বলছি, আম্মা আমার কুলখানি টুলখানি খাওয়ার দরকার নেই, আমি ঢাকায় চলো। হ্যাঁ, আম্মা কোনোভাবে পরে খুলনাতে আপনারা ওই 93 দিকে খবর নেব, দেখতে পাবে সেন্টু নামে একজন ওইখানকে বেশ নাম করা লোক ছিল, মানে একটু টেরোরিস্ট টাইপের, তার বাস ছিল একটা। ওই বাস ওই দিনই ওপেন হয়েছে, সারা খুলনাতে কোনো সিট নাই কোনো বাসের। আমরা ওইখান থেকে আমি এবং আম্মা খুলনা থেকে যশোর পর্যন্ত আসছি 2 জন, যশোর থেকে 1 জন উঠলো, যশোর থেকে 3 জন নিয়ে অত বড় বাস, এসি বাস, ঢাকায় আসছি মাত্র 3 জন মানুষ। আচ্ছা, তো ওইটা আমার কোনোভাবেই, এটা যদি এটা, হ্যাঁ আমি জানি এটা অনেকেই বলবে যে স্বপ্ন বা কোনো, এটা স্বপ্ন না। স্বপ্ন কারণ ছিল হলো না, হ্যাঁ। ইম্পসিবল, কারণ আমার ফ্যামিলিতে, আমার বাপের ফ্যামিলিতে এই জিনিসটা আছে। হ্যাঁ, আপনি সেদিন বলছিলেন বলে আমি খুব ইন্টারেস্টেড হচ্ছিলাম, এবং এখনো আমার খুব ইন্টারেস্টিং লাগছে এটাই যে আপনার সাথে নিশ্চয়ই আপনি যে ফুপুর বাসার যেটা বলছেন, ওটা কি, ওইটা যদি একটু বলতেন যেটা আপনি- ফুপুর বাসাটা এটা হলো আমার, মানে আগের ঘটনাটা আমি শুধুমাত্র একটু শেষ করি। সেটা হচ্ছে যে এই যে সকালে উঠলেও হ্যাঁ। আপনি উঠলেন, তারপর হচ্ছে আপনারা ফিরে আসলেন, তারপরে আপনার ঢাকা আসার পর আর কোনো ঢাকা problem আসার হয়নি? পর আমার এই ধরনের কোনো কিছু হয়নি। কোনো problem হয়নি। কিন্তু আমরা খুলনাতে গেলেই আমাদের এরকম, যেমন ওই তাল গাছটা অনেকেই কাটার চেষ্টা করছে, ইভেন এখন ওই যে আমাদের মানে চাচার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, ওই তাল গাছটা কেউ কাটতে পারতেছে না। না, এটাই- কনস্ট্রাকশন হচ্ছে, গাছ ওটা ওরকমই আছে। না, আমি এটাই ভাবছিলাম যে খুলনা থেকে আমাদের যারাই, মানে আমাদের কিন্তু প্রচুর লিসেনার আছেন যারা হচ্ছে খুলনা থেকে স্টোরি পাঠান। তো খুলনার স্টোরিগুলো খুবই এক্সেপশনাল হয়। তো আমি আবারও দেখছি যে আপনার ঘটনাগুলো যে খুলনায় ঘটছে, মানে আমি কিছু খুব অবাক হচ্ছি। আপনার ফুপুর বাসাও কি তাহলে খুলনায়? বাগেরহাটে। বাগেরহাট, ওই তো একই কথা, একই area, হ্যাঁ। একই এরিয়া। এবং আমার আব্বার নানা খরম তো চেনেন? হ্যাঁ, অবশ্যই। খরম তো উনি একটু মানে উনি অলি আব্বারই তো হচ্ছে, তো ওনাদের আব্বা মারা গেল 88-এ। তো 85 দিক থেকে আব্বা প্রায় স্বপ্ন দেখতো যে চাপইল একটা জায়গা আছে নড়াইলে, কালিয়া চাপইল, তো স্বপ্ন যে ওনার কবরটা মানুষ পাড়া মানে যাতায়াত করতেছে কবরের উপর দিয়ে, তো ওইটাকে বাধায় দেওয়া বা একটু ডিমার্কেশন করা। আব্বা এটা ওনার, তো উনি ওই ভদ্রলোক, যেটা আমি আব্বার কাছ থেকে শুনছি বা ফুপুদের কাছ থেকে শুনছি, সেটা যে উনি মধুমতি নদী যেটা ছিল, উনি ওই খরম পা দিয়ে যেতে পারবেন, ক্রস আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নদীর উপর দিয়ে। তো এগুলি মানুষ এগুলি বলে, কিন্তু এগুলি আমাদের ফ্যামিলিতে, আমার বাপের সাইডে, মায়ের সাইডে না, বাপের সাইডে আছে। হ্যাঁ, তো এই জন্য তো এগুলি আমাদের মানে বিশেষ স্পেশালি দাদির সাইডে, মানে আমার বাপের সাইডের মার দিক, দাদির সাইডে এই আধ্যাত্মিক এবং জিন এগুলি তার রিলেটেড। আচ্ছা, এবং আমার তাহলে ফুপুর বাড়িতেও এরকম আছে। ফুপুর বাড়িতে আমি যখন গেলাম, আমার ফুপা ছিল হলো বাগের পিসি কলেজের প্রিন্সিপাল। তো ওখানে যখন যাই, তো বারান্দার সব জায়গাতেই এরকম ওই যে সরা থাকে, সরা দিয়ে ব্লক করা পুরা বাসা। লেখা নিশ্চয়ই। হ্যাঁ, ওদের পুরো বাসা ব্লক করা, মানে বাধাই করা। আমার ফুফাতো বোনের ঘাড়ে ছিল, ওর নাম ছিল মুন্না, ওর ঘাড়ে ছিল। আচ্ছা, হ্যাঁ, তো ওইটার জন্য ওই পুরো বাসা ব্লক করা থাকতো। আচ্ছা। তো ওইখানে আপনি কি দেখলেন? ওইখানে আমি রাতের বেলা শোয়া ঘরে, বারান্দার পাশেই ঘর। আচ্ছা, 2টা-2:30 বাজবে, হঠাৎ করে আমার ঘুম ভেঙে দেয়। আমার মধ্যে আমার সারা শরীর কি একটা লোম আর লোমস একটা পুরো একদম জড়ায় ধরে আছে।
মুখটা মানুষ হচ্ছে, আমি আমি লাভ দিয়ে উঠে তাড়াতাড়ি ফুপুর ঘরে করেছে। ফুপু বলছে কি হয়েছে কি হয়েছে, আমি বলছি আমার কি জিনিস, মানে আমার পুরো লোম আমার এরকম সারা শরীর আমাকে জড়ায় ধরা, লোম কালো ইসের মধ্যে। এটা আপনি একদম মানে আমার একদম ভিভিড খেয়াল আছে এখনো। আচ্ছা আচ্ছা, তো ভয়ঙ্কর কিন্তু আসলে। হ্যাঁ, আমি ওইটার পর সাথে সাথে ফুপু আর ফুপার ঘরে নিয়ে আমি ওনাদের বিছনায় শোয়া, আমি তখন এসে ফ্লোরে ওনাদের ওইখানে আমি ওইখানে শুয়েছিলাম। তারপরে কি হলো আপনার? তারপরে তো ওর পরে আর পরের দিন ওই একই জিনিসই, পরের দিন মানে আমি যে গোসল করতে যাই তখন মনে হয় উপর থেকে কেউ যেন আমার দিকে এই কালো কি এরকম ই করে আসতেছে, এরকম মানে লোমের এসবই। ওর পরে আমি ওইখানে আর থাকি না। আর যাওয়া হয় না। আচ্ছা, আমাকে একটু বলেন তো যে আপনি তো এতক্ষণ আপনার ঘটনা বললেন, কিন্তু আপনাদের ফ্যামিলির যে কথাবার্তা আমি শুনছি তা শুনে আমি বুঝতে পারছি সেটা হচ্ছে আপনাদের ফ্যামিলিতে হয়তো আপনি অনেক স্টোরিজ আছে যে স্টোরিজগুলো শুনে আপনার ভীষণ রকমের ভয় লেগেছে, বা আপনার হচ্ছে আসলে খুব মানে কি বলবো যে আপনি হয়তো যেটা এক্সপেক্ট করেন বা জীবন শুনেন এরকম ধরনের ঘটনা শুনেছেন আপনাদের ফ্যামিলিতে কারোর সাথে ঘটেছে, ফ্যামিলিতে আপনার দাদা দাদি হতে পারেন বা অন্য কেউ হতে পারেন, এইরকম একটা ঘটনা আমাকে একটু বলেন। আমার ছোট চাচা এটা সারা খুলনাতে মানে ওনাকে চিনবে, এবং ঢাকা ইউনিভার্সিটি ওনার বইও, ওনাকে প্রফেসর রশিদুজ্জামান, খুলনা ইউনিভার্সিটির চেয়ারম্যান, বিবিএর চেয়ারম্যান, উনি সারা খুলনাতে উনি ওই যে ধরুন উনি স্কুলে ইউনিভার্সিটি যাচ্ছে, উনি স্যান্ডেলটা নেয়, সাদা পাঞ্জাবি পরা থাকে, তো স্যান্ডেল থাকে ওনার সবসময় হাতে, ওনার ঘাড়ে কিন্তু জিন। উনি নামাজ পড়ে ঘন্টার পর ঘন্টা, আপনি সে নামাজ পড়তেছে হলো আপনার যে রেল ছাদের যে রেলিং থাকে না, রেলিং এর উপরে নামাজ পড়তো, তারপরে উনি ঘন্টার পর গোসল করতো। এগুলি সবই কিন্তু যারা এগুলো বিশ্বাস করবে এটা তাদের ব্যাপার, কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট, এগুলো অ্যাকচুয়ালি ফ্যাক্ট, জিন যাদের ঘরে থাকে। এরকম মানুষ আপনি অনেক দেখেছেন আপনাদের ফ্যামিলি? আমার নিজের চাচাই তো সেটা। না, আপনি চাচা, তারপর আপনার ফুকুর বাড়িতে আপনি বললেন ফুকুর বাড়িতেও আছে। হ্যাঁ হ্যাঁ, মানে এই জিনিসগুলো দেখেছেন, কিন্তু এরকম কিছু হয়েছে যে আপনি কোনো স্টোরি শুনেছেন আপনার দাদা দাদি বা কারো কাছে যে কোনো ওই একটা বিপদে- দাদা দাদির, আমি আম্মার কাছ থেকে বলেন তো ওই একটা একটাই, দেখি শুনি ওই যে ওইটা যেটা ওই যে পা হাঁটা হাঁটা ওই যে হাঁটাটা, নদীর উপর দিয়ে সাদা ওইটা। বাহ, তাহলে আমার মনে হয় যে আপনি আমাদের বলেছিলেন যে আমাদের টিম যদি যেতে চায় আপনাদের ওই বাসাটায় তাহলে আমরা যেতে পারি। আমরা সত্যি ওইরকম কিছুটা প্ল্যান করব এবং ডেফিনেটলি করতে আমরা পারবো, সমস্যা নেই। ইনশাআল্লাহ এখন পর্যন্ত যদি হয়, জি এটা আমার ছোট চাচি ওখানে বেঁচে আছে, ওই ইকবাল নগরের বাসায় ছোট চাচি থাকবে, আর মেজো ফুপু যেটা বাগেরহাট, ওইখানে মেজো ফুপু ঢাকাতেও থাকে, বাট ওনার ছেলে ওইখানে আছে, মনির ভাই, সেখানে থাকবে। না, এবং যদি আপনাদের লাগে ওখানে কোনো না, সমস্যা নেই, they will আমি help. বিশ্বাস করি এটা যে শুধুমাত্র এই যে আপনি যে ঘটনাগুলো বললেন বা যেটা বলছেন আপনি, এটা শুধুমাত্র আপনি না, আপনার হয়তো এলাকা, আপনি যে এলাকায় থাকেন বা আপনাদের যে বাড়ি, মানে আপনার দেশের বাড়ির কথা বলছি, সেইখানে হয়তো আশেপাশের মানুষ হয়তো এই সম্পর্কে অনেক কিছু জানে এবং তাদের কাছ থেকে হয়তো অনেক কিছু আমরা স্টোরিজ। ওইখানে আর একটা হলো আপনার ইকবালনগর গার্লস স্কুল, ওইখানে একটা পুকুর ছিল, জি তখন মনে হয় ছোট, ওই পুকুরে ওই প্রিন্সিপাল মনে হয় একবার পুকুরটা ভরাট করার চেষ্টা করছে, উনি রাতের বেলা উনি স্বপ্ন দেখছে যে উনি নিজেই মানে ফ্লাডেড হয়ে গেছে, কিন্তু ওই পুকুরও কখনো সময় ভরাট করতে পারে না, এখনো পারে নাই, এখনো পর্যন্ত পুকুরটা পুকুর ওইরকম ওরকমই আছে। এরকম ঘটনা আমরা অনেক শুনেছি। এবং আসলে আপনি যেহেতু বলছেন, যেহেতু আপনার একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, এবং আপনি যেহেতু বলছেন, তার মানে ডেফিনেটলি এই ঘটনাগুলো ঘটে বলেই মানুষ বলে আসলে। হ্যাঁ, এবং পুকুর মানে অনেকেই এরকম পুকুর ভরাট করতে গিয়ে ভরাট করতে পারে না, গাছ কাটতে গিয়ে গাছ কাটতে পারে না, এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু আমার কাছে এটা খুব অদ্ভুত ছিল, আমি খুবই অবাক হলাম যে আপনি বলে যে খড়ম পড়ে যে হাঁটতে পারতেন এই ব্যাপার নদীর ওপর দিয়ে, এই ব্যাপারটা আসলে খুবই এক্সেপশনাল। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আশা করছি যে আমরা রুমি ভাইয়ের কাছ থেকে যে সমস্ত ঘটনা পেলাম সেই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট সেকশনে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।